দর্শক, আজ ১০ই জুলাই ২০২৬ শুক্রবার। জানিয়ে দিচ্ছি সারা দেশে আজ প্রধান কি কি ঘটনা ঘটল। প্রথমেই শিরোনামগুলো। ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রাম ২ আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বিএনপির সারোয়ার আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, বললেন আইনমন্ত্রী। রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু। শিশু ইরামণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড। দেশের সব উপজেলার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সিরাজগঞ্জে বাস চাপায় মা ও ছেলে নিহত। এবার বিস্তারিত। প্রথমেই ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটি জেলার প্রায় ৯৮টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগ ব্যাহত হচ্ছে, বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ পর্যন্ত রাঙামাটিতে ২ জন নিখোঁজ ও পাহাড় ধসে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং পাশের জেলা বান্দরবানে পাহাড় ধসে ২ পরিবারের ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। পরবর্তী সংবাদ। চট্টগ্রাম ২ আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বিএনপির সারোয়ার আলমগীর। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদটা এতদিন ঝুলে ছিল। গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী সারোয়ার বিজয়ী হয়েছিলেন, কিন্তু নির্বাচনের আগেই তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী তার বিরুদ্ধে আদালতে ঋণ খেলাপির অভিযোগ করে তার মনোনয়নটা অবৈধ দাবি করে। আদালত এ অভিযোগ আমলে নিয়েছিল এবং তার প্রার্থিতা বহাল রাখে, কিন্তু নির্বাচনে বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা করা যাবে না, এই মর্মে রায় দেয়। তো আজ ৯ই জুলাই আদালত এই আপিলটা নিষ্পত্তি করেছে এবং সারোয়ারের বিরুদ্ধে ঋণ খেলাপির প্রমাণ না পাওয়ায় তার মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছে। তাই চট্টগ্রাম ২ আসনের এমপি হিসেবে সারোয়ার আলমগীরের শপথ নিতে আর কোনো বাধা থাকলো না। সারোয়ার আলমগীরের মতোই আরেকজন ছিলেন চট্টগ্রাম ৪ আসনের আসলাম চৌধুরী, কিন্তু আদালত আসলাম চৌধুরীর ঋণ খেলাপির প্রমাণ পাওয়ায় তার মনোনয়নটা অবৈধ রেখেছে এবং এমপি হিসেবে আসলাম চৌধুরী আর শপথ নিতে পারবেন না। পরবর্তী সংবাদ। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। শেখ হাসিনা ২০১১ সালে যে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারাকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছিল, বিএনপি আবার সেইটাকে বৈধ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনছে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের একটা জনদাবি ছিল এবং বাংলাদেশের সরকার নিজের অধীনে নির্বাচন করলে সরকার যে স্বৈরাচারী হয় সেটা তো গত ১৭ বছরে প্রমাণিত হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যদি দলকানা কোনো তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ওই সরকারি দলই আবার ক্ষমতায় চলে যাবে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিরপেক্ষ ও শক্তিশালী করার দিকে জোর দিতে হবে। পরবর্তী সংবাদ। রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু। সংসদে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তাদের হিসেবে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি উচ্চ বেতনের চাকরির আশায় রাশিয়া গিয়েছিলেন। পরবর্তীতে রাশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে জোরপূর্বক ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাঠানো হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি মারা গিয়েছে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও মন্ত্রী ৩টা রিক্রুটিং এজেন্সির তথ্য দিয়েছে, যারা বৈধ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সেই এই ৩০ জনকে রাশিয়া পাঠিয়েছিল, কিন্তু রাশিয়া যাওয়ার পর তাদেরকে কাজের বদলে সেখানে যুদ্ধে পাঠানো হয়। তো আশা করি পুরো বিষয়টা তদন্ত করে কেউ দোষী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর এই যুদ্ধকালীন সময়ে রাশিয়ায় না যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরবর্তী সংবাদ। শিশু ইরামণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড। মাত্র কিছুদিন আগের ঘটনা। গত ১ই মার্চ ২০২৬ ৮ বছর বয়সী এক শিশু তার কাটা গলা নিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে বের হচ্ছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। শিশুটি ২ দিন পর চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে আদালতে প্রমাণিত হয় বাবু শেখ নামে এক ব্যক্তি শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলায় আঘাত করে। এই ঘটনার মাত্র ৪ মাসের মধ্যে আজ আদালত এই মামলার রায় দিয়ে দিল।
ঘাতক বাবু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে আদালত। তো এই ধরনের রায় কিন্তু আগেও হয়েছে, যেমন মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার ঘাতকের মৃত্যুদণ্ডের রায় সেই 2025 সালের 1 মে হয়েছে, কিন্তু 1 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বিচারটা কার্যকর হয়নি। তাই শুধু রায় ঘোষণা নয়, আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘাতকদের মৃত্যুদণ্ড যাতে কার্যকর হয় এবং রাইসামণি ইরামণিদের মতো স্পষ্ট প্রমাণিত ধর্ষণের মামলার আসামিদের অতি দ্রুত বিচার সম্পন্ন করার এই ধারাটা যেন অব্যাহত থাকে। পরবর্তী সংবাদ, সব উপজেলার হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে। সংসদের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি উপজেলার হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে, যা আগে 50 শয্যা বিশিষ্ট ছিল। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হবে, প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এরপর উনি বলেছেন, জিয়াউর রহমান সর্বপ্রথম উপজেলাগুলোতে 30 শয্যার হাসপাতাল করেছিলেন, এরপর খালেদা জিয়া এসে সেগুলোকে 50 শয্যা করেন, আর এখন তারেক রহমান সেগুলোকে 101 শয্যা করবেন। মানে উনি বোঝাতে চাইছেন বাংলাদেশের হাসপাতালের সব কাজ বিএনপি সরকার করেছে, দেশে আর কোনো সরকার ছিল না। যাই হোক, বর্তমান বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সব উপজেলাগুলোতে কিন্তু এখন 50 শয্যার হাসপাতাল নেই, আর অধিকাংশ উপজেলার হাসপাতালগুলোতেই প্রচণ্ড লোকবল সংকট, কোনো চিকিৎসা নেই, অস্বাস্থ্যকর পরিবেশ। তো এই বিদ্যমান এই সংকটগুলো মোকাবেলার কথা না বলে উনি কিভাবে সরাসরি 101 শয্যার হাসপাতাল চালু করবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আপনাদের কি মনে হয়, এই মন্ত্রী কি দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারবেন? এই 6 মাসে ওনাকে চিকিৎসা ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে দেখেছেন? কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বশেষ সংবাদ, শেষ করব একটা শোক সংবাদ দিয়ে। সিরাজগঞ্জে বাস চাপায় মা ছেলে নিহত। আজ বিকেলে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকামরুলে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নীলা বেগম, যার বয়স 26, এবং তার 6 বছর বয়সী ছেলে নিয়ামত উল্লাহ নিহত হয়। অত্যন্ত দুঃখের একটা ঘটনা, একটা পরিবার পুরোটাই শেষ। তো যাই হোক, এ ঘটনায় বাসটিকে শেষ পর্যন্ত আটক করা হয়েছে, মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে, কিন্তু নিহত জীবনগুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না। হায়াত মৌত সব আল্লাহরই হাতে, তবুও রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে আমাদের সকলকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই ছিল আজকে সারা দেশে ঘটে যাওয়া শীর্ষ ঘটনাগুলো। প্রতিদিন সারা দেশে ঘটে যাওয়া শীর্ষ সংবাদগুলো নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।